স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। অবৈধভাবে রাস্তাঘাট দাপিয়ে বেড়ানোর পাশাপাশি পরিবেশ দূষণও করছে ব্যাটারি চালিত রিকশা। মেয়াদ উত্তীর্ণ ব্যাটারির বিষাক্ত সীসা পুড়িয়ে তৈরি হচ্ছে নতুন ব্যাটারি। কারখানায় নিয়ম ভেঙে পোড়ানোয় সীসার মারাত্মক ক্ষতিকর বিষ মিশছে বাতাসে। আশপাশের বাসিন্দাদের রক্তে সীসার উপস্থিতি স্বাভাবিক মাত্রার চেয়ে 14 গুণ বেশি, আর মাটিতে এ মাত্রা 500 গুণ। দ্রুত ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে জনস্বাস্থ্য বলছেন বিশেষজ্ঞরা। আর কঠোর পদক্ষেপ নেয়ার কথা বলছেন পরিবেশ উপদেষ্টা। ইউসুফ রানার প্রতিবেদনে ছবি তুলেছেন মনির হুসাইন। দেশে 2010 সালে প্রথমবারের মতো কিছু ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দেন রাজশাহীর তৎকালীন মেয়র। এরপর থেকে দেশ জুড়ে বাড়তে থাকে এসব যানবাহন। এখনও পর্যন্ত বৈধতা না থাকলেও দেশে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা অন্তত 40 লাখ। এই যানগুলো চলে অন্তত 4টি ব্যাটারি দিয়ে, যাতে থাকে প্রায় 20 কেজি বিষাক্ত সীসা। 6 থেকে 12 মাসের মেয়াদ শেষ হলে এর সীসা গলিয়েই তৈরি করা হয় নতুন ব্যাটারি। তবে নিয়ম না মানায় এই সীসার বিষ মিশছে বাতাসে, কিছুটা ফেলা হয় মাটি ও পানিতেও। 2020 সালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদন বলছে দেশে অবৈধ ব্যাটারি রিসাইকেল কারখানার সংখ্যা 1100-র বেশি। এমন প্রায় 300 কারখানার সন্ধান পেয়েছে বেসরকারি সংস্থা পিওর আর্থ। এসব কারখানার আশপাশের মাটিতে সীসার মাত্রা প্রায় 91,000 ppm, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 500 গুণ বেশি। কতগুলো ভেহিকল এবং কতগুলো ব্যাটারি প্রয়োজন হচ্ছে, এবং প্রত্যেক 8 থেকে 10 মাস পর যদি এটাকে রিসাইকেল হয়, সেই সমপরিমাণ ব্যাটারিগুলোই আবার কিন্তু রিসাইকেল হচ্ছে। কোটি কোটি ব্যাটারি। টক্সিক সাইট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম, তো সেই প্রোগ্রামের আন্ডারে আমরা দেখতে পাই যে বাংলাদেশে প্রায় 300-র অধিক এরকম টক্সিক সাইট আছে। গেল নভেম্বরে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ডংজি লঙ্গার ভিটি কারখানা সীসা দূষণের কারণে বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। আদালতের কাছে পরিবেশ বান্ধব প্রক্রিয়া মেনে চলার অঙ্গীকারের পর ফের চালু হয় এটি। তবে এটি আইন মানছে কিনা তা দেখতে চাইলে পড়তে হয় বাধার মুখে। ভিতরে কি কাজ হয় যে এরকম খোলা যাবে না? ভিতর তো হচ্ছে ব্যাটারি যা কার্যক্রম তো। কারখানাটির কারণে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। এত তিক্ত ধোঁয়াটা যে শ্বাসকষ্টের প্রবলেম হয়, অনেকের মাথা ঘোরানো হয়, তা বাচ্চাদের হচ্ছে বুদ্ধির সমস্যাটা হচ্ছে, মানসিক অনেক ধরনের সমস্যা হচ্ছে। এই নাতিকেও অনেক শ্বাসকষ্ট হয়ে যায়, দম হলাইতে পারে না, খাওয়া দাওয়া খাইতে পারে না। এই ধোঁয়াটা যদি 6 মাস কিংবা 1 বছর এট এ টাইম এক জায়গা দিয়ে চলে যায়, ওই গ্রাম তামা লিখিত নিবেদন জানাচ্ছি যে যাতে এটা না থাকে। নরসিংদীর পলাশেও একই কায়দায় একটি অবৈধ কারখানা চলছে 2019 সাল থেকে। এসব কারখানা বন্ধ করে দেওয়ার পরও আশপাশের বাসিন্দাদের শরীরে উচ্চমাত্রার সীসার উপস্থিতি মিলছে আইসিডিডিআরবির গবেষণায়। মির্জাপুরে আমরা 2022-23 সালে কাজ করেছি, তো সেখানে আমরা দেখেছি যে একটা বাচ্চার রক্তে সীসার পরিমাণ হাইয়েস্ট হচ্ছে আপনার 49 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি আটলান্টাতে তাদের যে রেফারেন্স ভ্যালু সেট করেছে 3.5 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। এবং ওই যে ইনফর্মাল রিসাইক্লিং সাইটটা, ওখানে প্রায় 1 বছর 1.5 বছর আগে কাজ বন্ধ হয়ে গেছে, তারপরেও তাদের রক্তের সীসার এই অবস্থা। 2016 এবং 17 সালে আইসিডিডিআরবি সাভারের আশুলিয়াতে দুটো পরিত্যক্ত লেড অ্যাসিড ব্যাটারির কারখানা ছিল, সেখানে একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করে। গড়ে শিশুদের শরীরে 22.4 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার সীসা পাওয়া গেল। নিয়ম অনুযায়ী এসব কারখানায় ইটিপি থাকা বাধ্যতামূলক। কারখানা থেকে নির্গত ধোঁয়ার মান নিয়ন্ত্রণ ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করাও বাধ্যতামূলক। সমাধান কিন্তু অত কঠিন না, কারণ এটা একটা ব্যবসা। যারা করছে তারা পরিবেশগতভাবে করছে না, কিংবা তারা স্বাস্থ্যগত বিবেচনা নিয়েও করছে না। সরকারকে এটা খুব দ্রুত, আমি মনে করি এটা একটা বড় সমস্যায় পরিণত হওয়ার আগেই তাদের কিছু পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে আরও কঠোর হওয়ার কথা বলছেন পরিবেশ উপদেষ্টা। এটা নিয়ে একটা আসলে কঠিন এবং স্পষ্ট আইনি কাঠামো করার কাজ শুরু করেছি। এটা করার পরে রিসাইক্লিং কেমন করে হবে, স্টক কেমন করে মেনটেন করা হবে, কে কতটা ব্যাটারি করার কথা বলে কতটা ব্যাটারি আসলে করছে, কতটা ব্যাটারি রিসাইক্লিং করছে, এটার একটা হিসাব নিয়ে এটাকে একটা ব্যবস্থাপনার আলোকে আনা হবে। নিয়ন্ত্রণহীন এই ব্যাটারি চালিত রিকশা আর হয়তো বন্ধ করা যাবে না, তবে এগুলোর নষ্ট ব্যাটারি সীসা পুনর্ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন। সীসা যে হারে বাতাসে এবং পানিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে নষ্ট হচ্ছে পরিবেশ,
হুমকির মুখে পড়ছে সাধারণ মানুষের স্বাস্থ্য। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, সায়েন্স ল্যাব, ঢাকা। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্থানীয় সময় আজ সন্ধ্যায় তারেক রহমানের বাসায় যেতে পারেন। এ তথ্য জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। লন্ডন থেকে প্রতিনিধি MA কাইয়ুম জানান, ডাক্তার জাহিদ সাংবাদিকদের জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার প্রতিদিনই পরীক্ষা নিরীক্ষা চলছে। বয়স বিবেচনায় তার লিভার প্রতিস্থাপনের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আপাতত মেডিসিনের মাধ্যমেই চিকিৎসা চলবে। কিছুদিন ঠিক থাকলে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন তার বড় ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পশ্চিম লন্ডনের কিংস্টনের বাসায় যাবেন। সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। উনি সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতি উচ্চ প্রবৃদ্ধির দাবিকে ভুয়া বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেছেন তিনি। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, পতিত সরকারের মতে বাংলাদেশের প্রবৃদ্ধি সবাইকে ছাড়িয়ে গেছে, যা পুরোপুরি ভুয়া। দেশের মানুষের বিদ্যমান সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনেরও কথা জানান প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশ ও ভারত সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। এছাড়া নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ব্যক্তিগতভাবে পীড়াদায়ক বলেও মনে করেন তিনি। সরবরাহ বাড়ায় স্থিতিশীল শীতের সবজির বাজার, তবে এখনও চড়া চালের দাম। ঝিনাইদহ এবং বগুড়ার বাজারে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকায়, বেগুন 25 থেকে 40, শিম 30 এবং আলু 22 থেকে 33 এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে। এদিকে 1 থেকে 2 টাকা কমেছে সব ধরনের চালের দর। মোটা চাল বিক্রি হচ্ছে 57 থেকে 66 এবং সরু চাল 66 থেকে 78 টাকায়। বাজার পরিস্থিতি জানাতে বগুড়া শহরের কলোনি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব জুয়েল। এছাড়াও আমাদের আরও 2 সহকর্মী যুক্ত হবেন। আমরা প্রথমে বগুড়ায় চলে যেতে চাই। রাকিব জুয়েল, আপনার কাছে যে সেখানে আসলে নিত্যপণ্যের দাম তো জানবই, সেই সাথে চালের বাজার আসলে কেমন দেখছেন বগুড়ায়? গেল এক সপ্তাহ বাজারের কথা যদি বলি, গেল এক সপ্তাহে আসলে বাজার দর একটা বাড়েনি বলে আমাদের কাছে, আমি যে তথ্য সংগ্রহ করেছি সেই তথ্য বলছে। আমি রয়েছি বগুড়া শহরের কলোনিতে, এই খুচরো বাজারে। আমি সবজির কথা যদি বলি, সবজি আপনি জানেন যে ভরা মৌসুম চলছে বগুড়ায়, সবজির বড় একটি হাব। সেক্ষেত্রে সবজি, সব ধরনের সবজি 30 থেকে 40 টাকার মধ্যেই সবজি মিলছে খুচরো বাজারে। এবং ফুলকপির কথাটি আলাদা করে বলা হচ্ছে, কারণ ফুলকপির বাজার দর খুবই কমে গেছে এবং যার ফলে কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রতি পিস ফুলকপি বগুড়ায় সর্বোচ্চ বিক্রি হচ্ছে খুচরো বাজারে 10 টাকা করে, পাইকারি বাজারে যে মূল্য 5 থেকে 6 টাকা। আমি চালের বাজার যেটি বললেন, যে ভারতের যে চাল আমদানি শুরু হওয়ার পরে পাইকারি বাজারে কিন্তু 2 থেকে 3 টাকা দরে চালের দাম কমেছে বলে খবর পেলেও খুচরো বাজারে কিন্তু সেই দাম মোটেও কমেনি। গেল এক সপ্তাহ যাবতই আপনি যেটি বলছিলেন যে এই মোটা চাল কিন্তু মিলছে 57 থেকে 66 এবং সরু চাল 66 থেকে 77। একটু আলাদা একটি বিষয় আছে, সেটি একটুখানি বলে শেষ করব। তা হলো তেলের বাজার। তেলের একটি বিষয় আমাদেরকে দোকানিরা যেটি বলছেন, যে কোম্পানির যে প্যাকেটজাত যে তেল, সেই তেলগুলো তারা পাচ্ছেন না। সেই তেল নিতে গেলে কোম্পানি থেকে ওই কোম্পানিরই অন্য কোনো পণ্য নিতে হচ্ছে, যেমন ওই কোম্পানির চাল, আটা কিংবা ওই কোম্পানির অন্যান্য যে পণ্য রয়েছে সেই পণ্য নিতে হচ্ছে, না হলে তারা ওই তেল বিক্রি করছেন না বলে অভিযোগ কিন্তু রয়েছে দোকানিদের। সেক্ষেত্রে তেল খুচরো বাজারে খুচরো হিসেবে বাজারে তারা খোলা বাজারে যিনি বিক্রি করছে তেল 190 টাকা লিটারে। তেলের সংকট রয়েছে বগুড়ার বাজারে। এই ছিল সব শেষে আমার কাছে রেদওয়ান, বগুড়া থেকে খবর। রাকিব জুয়েল, ধন্যবাদ আপনাকে। চলে যেতে চাই ঝিনাইদহে। ঝিনাইদহ শহরে নতুন হাটখোলা বাজারে আছেন সহকর্মী শাহরিয়ার রহমান রকি। আমরা বগুড়ার বাজার দর সম্পর্কে জানছিলাম নিত্যপণ্যের। ঝিনাইদহতে কি অবস্থা?
রেদন, আপনি যেমনটি শুনছিলেন এবং ঝিনাইদহে কিন্তু তীব্র শীত আর কুয়াশা উপেক্ষা করে এরই মধ্যে নতুন হাটখোলা পাইকারি বাজারে কিন্তু ক্রেতা বিক্রেতার সমাগমে কিন্তু জমে উঠেছে কেনাবেচা। তবে কৃষকরা দামটা কিছুটা কম পেলেও স্বস্তি রয়েছে কিন্তু যারা ভোক্তা রয়েছে তাদের মধ্যে, কারণ বেশ কিছুদিন ধরেই বাজারে সবজির দাম রয়েছে কম। তো আজ ঝিনাইদহ নতুন হাটখোলা পাইকারি বাজার ঘুরে যেটা দেখা গেছে যে নতুন আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে গড়ে 17 থেকে 18 টাকা পাইকারিতে, ফুলকপি এবং পাতাকপি বিক্রি হচ্ছে 4 টাকা থেকে 10 টাকা দরে, এবং টমেটো বিক্রি হচ্ছে গড়ে 18 টাকা কেজি দরে, এবং বেগুনও 20 থেকে 25 টাকা দরে পাইকারিতে বিক্রি হচ্ছে। তবে পাইকারি যে দামে বিক্রি হচ্ছে সেই সবজি কিন্তু যারা ক্রেতা রয়েছেন তাদেরকে গড়ে 5 টাকা থেকে 15 টাকা বেশি দরে কিনতে হচ্ছে। সেই হিসাবে দেখা যাচ্ছে যে কৃষক যে সবজি বিক্রি করছেন যে দামে পাইকারিতে, সেখান থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছাতে এবং ভোক্তাকে কিনে খেতে কিন্তু গড়ে 15 থেকে 20 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। তবুও যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে সবজি 2 মাস আগেও আমরা 50 টাকা বা 60 টাকা দরে কিনতে পেরেছি, সেই সবজি এখন 20 টাকা বা 30 টাকা দরে কিনতে পারছি। এটা কিন্তু আমাদের জন্য অবশ্যই স্বস্তিদায়ক। তবে আরেকটি বিষয়ে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে সরকারিভাবে যে চাউল আমদানির খবর রয়েছে, সেই খবরে কিন্তু এরই মধ্যে বাজারে যে মোটা এবং চিকন চালের দাম কমতে শুরু করেছে। আজ চাউলের বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে যে মোটা চাউল 52 থেকে 53 টাকা এবং চিকন চাউল যেমন কাজললতা, মিনিকেট এগুলো বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা দরে। ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন যে সরকার যে চাউল আমদানি করছে সেই খবরে এর মধ্যে 1 টাকা থেকে 2 টাকা চাউলের দাম কমেছে কেজিতে। তবে এই আমদানিকৃত চাউল যদি খুচরা বাজারে আসে সেক্ষেত্রে দাম আরো কমে যাবে। তবে খুচরা যারা ক্রেতা রয়েছেন, চাউল ক্রেতা রয়েছেন, তারা বলছেন যে আমদানি করা হয় তবুও বাজারে কিন্তু তেমন একটা প্রভাব পড়ে না, কারণ যেটা দেখা যাচ্ছে যে সুষ্ঠু তদারকি থাকে না প্রশাসন বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা সরকারের যারা বাজার তদারকির দায়িত্বে রয়েছেন তারা কিন্তু ঠিকভাবে বাজার তদারকি করে না, যে কারণে চাউল আমদানি বা আমদানির পরেও বা সেই চাউল যখন খুচরা বাজারে আসে তখন কিন্তু দাম খুব একটা প্রভাব পড়ে না কম দামে। তো তারা ভোক্তারা অর্থাৎ ক্রেতারা জানিয়েছেন যে সুষ্ঠুভাবে আমদানি করা হলো সুষ্ঠুভাবে যেন বাজার তদারকি করা হয়, যাতে করে এই আমদানির সুফলটা আমরা পেতে পারি। তো এই ছিল বাজার পরিস্থিতি। জি, শাহরিয়ার রহমান রকি, আপনাকে ধন্যবাদ। এবার ঢাকার বাজার দর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজধানীর মহাখালী কাঁচা বাজার থেকে সহকর্মী মোস্তফা মাহবুব। আমরা বগুড়া এবং ঝিনাইদহের বাজার দর সম্পর্কে জানছিলাম। বিশেষ করে পাইকারি বাজারে কিন্তু নিত্যপণ্যের অর্থাৎ সবজির দাম কম, সেটা খুচরা বাজারে কিছুটা বেশি, একদম ভোক্তা পর্যায়ে ভোক্তারা বেশি দামে কিনছেন। ঢাকার বাজারের কি অবস্থা সেটি জানাবেন বিস্তারিত। রেদওয়ান, ঢাকার পরিস্থিতিও কিন্তু একই রকম। আজকের খুচরা বাজারের কথা যদি আমি আপনাকে বলি, যেমন ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস 20 টাকা এবং বাঁধাকপি যেটি বা পাতাকপি সেটি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। এছাড়া নতুন আলু 30 টাকা, বেগুন মানভেদে 40 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, শিম বিক্রি হচ্ছে মানভেদে 30 থেকে 40 টাকা এবং কাঁচামরিচের কেজি কিন্তু 60 টাকা। কিছুক্ষণ আগে আমাদের সহকর্মীরা যেমনটা বলছিলেন এইসব পণ্যের দাম, যেমন ফুলকপির দাম তারা বলছিলেন 6 থেকে 10 টাকা এই দরে বিক্রি হচ্ছে, সেটি কিন্তু রাজধানীর বাজারে 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সেটি আসলে খুব বেশি যে অস্বাভাবিক তা কিন্তু বলা যাবে না, কারণ এই পণ্যগুলো পরিবহন খরচের সাথে যুক্ত হয় এবং একই সাথে পাইকারি বাজার ঘুরে কয়েক হাত ঘুরে কিন্তু রাজধানীর খুচরা বাজারে এই বিক্রেতাদের কাছে সেটি আসে এবং একই সাথে এই স্বাভাবিক কিন্তু বলাই যায় এই বাজারটিকে, কারণ ঢাকার একেবারেই খুচরা বাজারে 40 থেকে 50 টাকার মধ্যে সব সবজির দাম, সেটি কিন্তু খুবই স্বাভাবিক। এবং এছাড়া নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা, আমদানি করা রসুন বিক্রি হচ্ছে 250 থেকে 225 টাকা, আদা বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। এছাড়া খোলা চিনি সেটি কিন্তু 122 থেকে 23 টাকা, আটা বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা এবং মুসুর ডাল সেটি 108 থেকে 135 টাকা কেজি দরে মানভেদে বিক্রি হচ্ছে। সয়াবিন তেল যেটি বোতলজাত সয়াবিন তেল সেটি কিন্তু 850 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমাদের সঙ্গে একজন বিক্রেতা আছেন, একটু আপনার কাছে জানতে চাই, আমরা সরাসরি সংবাদে আছি, সয়াবিন তেলের সংকটটা কি কমেছে কিনা? আপনারা কি চাহিদা মতো এখন সয়াবিন তেলের সরবরাহ পাচ্ছেন? সয়াবিন তেলের চাহিদা এখনো সংকটটা এখনো কমে নাই, এখনো বিভিন্ন কোম্পানির সব কোম্পানি এখনো দেয় নাই। এই কোম্পানি কিছু দিলেও আবার দেশে আর কোম্পানিটা পাইতেছি না ঠিক মতো, এরকম সংকটটা এখনো কাটে নাই। 3-4টা কোম্পানি তো বেশি সয়াবিন তেল সরবরাহ করে, সেই ক্ষেত্রে আসলে কোন কোম্পানির তেলটা আপনারা বেশি পাচ্ছেন এবং কোনটা একেবারেই এখন পাওয়া যাচ্ছে না? আমাদের এখানে এই তীর এবং রূপচাঁদা এই দুইটাই বেশি চলে। এখন তীর পাই মাঝে মাঝে দেয় না,
2 লিটার পাইলে আবার দেখা গেছে 5 লিটার পাই না, 5 লিটার পাইলে 1 লিটার পাই না। একবার হয়তো দেখা গেছে 2 লিটার আইলো, এটা দিয়ে চালাইতেছি। আবার পরে দাম বাড়ানোর পরও চাহিদা মতো সরবরাহ তারা দিচ্ছে না, পাইতেছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেদওয়ান, যেমনটা শুনছিলেন, সয়াবিন তেলের যে সরবরাহ সেটি আমরা দেখলাম, আমাদের সহকর্মীরাও বললেন জেলা শহরগুলিতে সংকট আছে। একই অবস্থা কিন্তু রাজধানীর এই খুচরা বাজারগুলোতেও। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বাজার দরের তথ্য। রেদওয়ান। জি, আপনাকে অনেক ধন্যবাদ মোস্তফা মাহবুব। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত 1:23 দিকে এই ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং শহরের 106 পূর্বে মিয়ানমারে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.1। এর প্রভাবে মিয়ানমার, ভারতের কয়েকটি রাজ্য ও বাংলাদেশে কম্পন হয়। মধ্যরাতে হওয়ায় অনেকেই বুঝতে পারেননি। ভূমিকম্পের কারণে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 33 বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এরই মধ্যে কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। আর এর মাধ্যমে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে শিক্ষার্থীদের। 1993 সালে ছাত্র শিক্ষকদের মধ্যে সংঘর্ষের জেরে জাকসু হল সংসদ বাতিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর পেরিয়ে গেছে 33 বছর। এর মধ্যে বিভিন্ন সময় জাকসু নির্বাচনের দাবি উঠলেও তা হয়নি। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন করে আলোচনায় জাকসু হল সংসদ নির্বাচন। দাবি ওঠে শিক্ষাঙ্গনে সক্রিয় ছাত্র সংগঠনগুলোকে দলীয় রাজনীতির বাইরে রেখে জাকসুর মাধ্যমে সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার। বিশ্ববিদ্যালয়ে যে জাকসু নিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, আমি অবশ্যই একে সাধুবাদ জানাই। তবে নির্বাচনের আগে জাকসুর গঠনতন্ত্র সংস্কার দাবি তুলেছেন ছাত্র সংগঠনের নেতারা। একই সাথে নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের অংশগ্রহণ নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জাকসু নিশ্চিত হলে স্টুডেন্টদের যে ম্যান্ডেট, ছাত্রদের যে অধিকার, শিক্ষার্থীদের যে অধিকার, সেটা নিশ্চিত হয়। সংস্কার ব্যতীত আমরা জাকসু চাই না এবং অত্যন্ত জরুরি গণতন্ত্রটা সংস্কার করা। জাকসু যাতে কার্যকর হয় এবং প্রশাসন যে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন, অবশ্যই আমরা প্রশাসনের প্রতি আশা রাখি এবং বিশ্বাস করি। নির্বাচন আগে সংস্কার চায় ছাত্রদলও। তাদের দাবি ভোটে অংশ নিতে হলে ছাত্র শিবিরকে 1989 সালে ছাত্রদল নেতা হত্যার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় জাকসু নির্বাচনের পক্ষে। শিবির যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করার সুযোগ পেয়েছে, আমরা মনে করি তাদের অতীতের দায় থেকে মুক্তি নিয়ে তাদের রাজনীতির কার্যক্রম অব্যাহত রাখতে পারবে বলে আমরা মনে করি। এদিকে অভিযোগ অস্বীকার করে সুষ্ঠু ধারার রাজনীতি অব্যাহত রাখতে জাকসু নির্বাচনে অংশ নিতে চায় ছাত্র শিবির। আমরা চাই দ্রুত সময়ের মধ্য দিয়ে জাকসু নির্বাচন হবে। একটা ছাত্র সংগঠন অন্য ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করতে পারে না বা এটা বলার অধিকার রাখে না। রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিশ্ববিদ্যালয়ে সক্রিয় রয়েছে বিভিন্ন সংগঠন। এমন পরিপ্রেক্ষিতে সকল সংগঠনের অংশগ্রহণ চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই রোডম্যাপ অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে শিক্ষার্থীদের গণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে নেতৃত্ব তৈরি হবে। এদিকে নানা তর্ক বিতর্কের মাঝে জাকসু নির্বাচনের রোডম্যাপ সহ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের যে সংগঠনগুলো আছে সেই সংগঠনের সাথে পরিবেশ পরিষদ আলাপ আলোচনা করে একটা আচরণবিধি প্রণয়ন করবে নির্বাচন কমিশনের মাধ্যমে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে তফসিল ঘোষিত হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত 8 বার অনুষ্ঠিত হয়েছে জাকসু নির্বাচন। ডিবিসি নিউজ ডেস্ক। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মাঠ প্রস্তুতির কাজ। ঢাকার কাছাকাছি এলাকা থেকে মুসল্লিরা এসে দিচ্ছেন স্বেচ্ছাশ্রম। এরই মধ্যে শেষ 60% প্রস্তুতি। সম্প্রতি ময়দান নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে বাড়তি সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী। এবারের ইজতেমার প্রথম পর্ব শুরু 31শে জানুয়ারি। ইজতেমা সফল করতে ঢাকার আশপাশ থেকে আসা মুসল্লিদের স্বেচ্ছাশ্রমে সকাল সন্ধ্যা চলছে মাঠ প্রস্তুতির কাজ। অজু, গোসল ও টয়লেট স্থাপনের পাশাপাশি খুঁটি বসানো শেষ। চলছে সামিয়ানা টানানো, মূল বয়ান মঞ্চ, বৈদ্যুতিক সংযোগের কাজ। মুসল্লিদের পারাপারে তুরাগ নদে ভাসমান সেতু তৈরি করছে সেনাবাহিনী। আল্লাহর খুশির জন্যই স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, এমনটাই বলছেন ময়দানে আসা ধর্মপ্রাণ মুসলমানরা। আমরা স্বেচ্ছায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য ইজতেমার মাঠকে প্রস্তুত করার জন্য এসেছি। স্বেচ্ছায় আমি আল্লাহর জন্য এই শ্রম ময়দানে কাজ করতেছি। সারা বিশ্ব থেকে এখানে মানুষজন আসবে, কিছু দিনই কথা হবে, যাতে ভালোভাবে শুনতে পারে। এই জন্য উপরে যাতে মানুষের রৌদ্র না লাগে, নিচেও যেন ভালো বিছানা মণ্ডপটা থাকে,
এই জন্য আমরা মূলত এখানে আসার। ময়দান নিয়ে দুই পক্ষের বিরোধের ফলে অন্যবারের তুলনায় এবার থাকছে কঠোর নিরাপত্তা। ৬,০০০-এর বেশি পুলিশ সদস্যের পাশাপাশি ময়দানের চারপাশ ঘিরে থাকবে সেনাবাহিনী, র্যাব ও বিজিবি। বিবদমান দুইটি গ্রুপ বিবাদকে কেন্দ্র করে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে সেটাকে মাথায় রেখে আমরা সামগ্রিকভাবে আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। এই বছর আমরা ধারণা করছি ৬,০০০-এর উপরে ফোর্স আমরা মোতায়েন করে, এর পাশাপাশি সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী মাঠে নিয়োজিত আছে। সব মিলিয়ে একটা বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করা হবে। প্রথম পর্বের ইজতেমা চলবে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত। ৭ই ফেব্রুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। ডিভিসি নিউজ ডেস্ক। ক্ষমতায় বসেই বিধ্বংসী সব সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যাওয়ার মতো সিদ্ধান্তে বাংলাদেশের মতো দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে এখনই সক্রিয় এবং জুৎসই কূটনৈতিক পন্থা গ্রহণ করতে হবে। শপথ নেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আগেই ঘোষণা দেয়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া সংক্রান্ত আদেশেও সই করেন তিনি। তার দাবি, WHO-কে এতদিন অন্যায্য অর্থ দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। এ ধরনের সিদ্ধান্তে বাংলাদেশ কি ধরনের সংকটে পড়তে পারে, আর তার জন্য কি ধরনের কূটনৈতিক পদক্ষেপ নেওয়া যেতে পারে, এমন প্রশ্নে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এখনই গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করতে হবে পরিস্থিতি। বাংলাদেশের সোশ্যাল সেফটি নেটওয়ার্ক এই ধরনের বিষয়গুলিতে ইম্প্যাক্ট করতে পারে, সেই রকম কিছু জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প হয়তো বেরিয়ে যাবেন। তারা যে হিউম্যানিটেরিয়ান এইডগুলি দেন বা অ্যাসিস্ট্যান্সগুলি দেন, সেইগুলিতেও এক ধরনের পরিবর্তন আসতে পারে। সুতরাং এইগুলি সবকিছুই বাংলাদেশের সাথে সরাসরি সম্পর্কিত। আমার মনে হয় যে বাংলাদেশের এই বিষয়গুলি নিয়ে এখন যথেষ্ট যেটাকে আমরা বলি প্রোঅ্যাক্টিভ এবং অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসিতে যেতে হবে। ডোনাল্ড ট্রাম্প এখান থেকে চলে যাওয়া মানে সে ওই ফান্ড দিবে না, এটাই বোঝা যাচ্ছে। তাহলে অন্যভাবে কি করা যায়? যদিও আমার মনে হয় যে এইভাবে চলে যাওয়াতে যে পুরো জিনিসটাই যে একেবারে থেমে যাবে তা কিন্তু হবে না। বাংলাদেশ ট্রাম্পের কাছে কতটা গুরুত্ব পাবে তা অজানা থাকলেও নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। বাইডেন প্রশাসনের মধ্যেও যেরকম একটা ইনক্লুসিভ ইলেকশনের বার্তা ছিল, এই প্রশাসনের মাধ্যমে নিশ্চিতভাবে সেই বার্তাটা আরো জোরালো হবে। এবং এটাতেই একটা জিনিস পরিষ্কার যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র না, তার মিত্র দেশগুলি যেগুলি আছে তারাও কিন্তু বাংলাদেশে একটা গণতান্ত্রিক এবং ইনক্লুসিভ ইলেকশন দেখতে চান। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বা সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখা অতীব গুরুত্বপূর্ণ বলেও মনে করেন বিশ্লেষকরা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন অঙ্গরাজ্যে এই কথা নিশ্চিত করেন বিচারক জন কফেনার। এ অনুযায়ী ট্রাম্পের ওই নির্বাহী আদেশ আগামী 14 দিনের জন্য স্থগিত থাকবে। এছাড়া আদালতে এক শুনানির সময় এই আদেশকে একটি অসাংবিধানিক আদেশ বলে মন্তব্য করেন বিচারক। বিচারকের এই আদেশের বিরুদ্ধে আবেদন করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দেয়া নির্বাহী আদেশের পক্ষে লড়াই করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও। এদিকে পশ্চিমা সামরিক জোট নেটোতে কোনো অর্থায়ন করা যথাযথ নয় বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান তিনি। এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। প্রথমেই আমার হাতে যে পত্রিকাটি আছে সেটি হচ্ছে প্রথম আলো। প্রথম আলোর আজকের অন্যতম একটি প্রতিবেদন, নিলামে সাবেক 24 এমপির গাড়ি। এখানে এমপিদের গাড়ি বিলাসের কথা বলা হয়েছে। 2 দফা চিঠি দেওয়ার পরও গাড়ি নেননি দ্বাদশ সংসদের সাবেক কয়েকজন সদস্য। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়িগুলো চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম এলাকায় পড়ে আছে। এই বিষয়টি তারা অন্যতম শিরোনাম করেছে। চলে যেতে চাই পরের খবরে। পরের যে পত্রিকাটি আমার হাতে রয়েছে সমকাল। এখানে বলা হচ্ছে সরকারি চাকুরেরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত বদল। সরকারি চাকুরে যারা রয়েছেন তারা এটি নিয়ে আসলে খুবই কনসার্ন ছিলেন বিষয়টি নিয়ে, কিন্তু আপাতত মহার্ঘ ভাতা পাচ্ছে না। এই বিষয়টি দিয়েই তারা এই প্রতিবেদনটি করেছে। বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় প্রতিবেদনের মধ্যে রয়েছে। আমার হাতে পরবর্তী যে প্রতিবেদনটি রয়েছে অর্থাৎ যুগান্তর রয়েছে আমার হাতে এই পত্রিকাটি।
যুগান্তরের অন্যতম একটি প্রতিবেদনের শিরোনাম রাতের ভোটের কুশীলবরা কোথায়, দুদকের 5 সদস্যের অনুসন্ধান টিম। এখানে বিগত শেখ হাসিনা সরকারের সময় ভোটের সময় যেসব বিশেষ করে সংসদ নির্বাচন 2018 কথা এখানে তুলে ধরা হয়েছে। এখানে বলা হয়েছে হোতাদের বেশিরভাগ পলাতক, অনেকেই কারাবন্দী, মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা 116 ডিসিএসপির বেশিরভাগই বহাল তবিয়তে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই প্রতিবেদনে উঠে এসেছে। চলে যেতে চাই পরের পত্রিকা আমার হাতে যেটি রয়েছে সেটি হচ্ছে কালবেলার অন্যতম শিরোনাম। এখানে মুক্ত বাতাসে বাবাকে প্রথম ছুনো পঞ্চদশী মুশফিকা, অর্থাৎ 16 বছর পর মুক্তি পেলেন 177 জওয়ান। এই বিষয়টিকে কালবেলা অন্যতম শিরোনাম করেছে প্রতিবেদনের। এবং এখানে এই যে বাবা মেয়ের কিংবা স্বজনদের যে এতদিনের না পাওয়ার যে বেদনা আক্ষেপ, সেই বিষয়গুলি আসলে উঠে এসেছে বিভিন্নভাবে এই প্রতিবেদনে। পরবর্তীতে চলে যেতে চাই, আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। এখানে অন্যতম একটি প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে যে বন্ধ হচ্ছে কারখানা, বাড়ছে বেকারত্ব। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অস্থিরতায় নতুন বিনিয়োগ হচ্ছে না, চালু কারখানা বন্ধ হতে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এই ধরনের কথা উঠে এসেছে। এখানে বিভিন্ন অনেকেরই আসলে বিশেষজ্ঞদের বক্তব্য নেওয়া হয়েছে। শ্রমিকদের দায়িত্ব সরকারকে নিতে হবে, এখানে বলা হচ্ছে রেশনের ব্যবস্থা করা উচিত, কেউ বলছেন। চলে যেতে চাই পরবর্তী যে পত্রিকাটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে ইত্তেফাকের একটি অন্যতম প্রতিবেদন। জুলাই আগস্ট নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন। ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূসকে তুর্ক, অর্থাৎ সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাইডলাইনে গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক বসেন এবং তখনই এই বিষয়ে কথা হয়। এই বিষয়টি কি আসলে অন্যতম প্রতিবেদন করেছে ইত্তেফাক। চলে যেতে চাই পরবর্তী খবর যেটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে বিদেশি বিনিয়োগ কমেছে 71%, অর্থাৎ কালের কণ্ঠের এটি প্রতিবেদন। বিনিয়োগ ও রাজস্বে ব্যাপক ধস, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভেতরে কিন্তু উঠে এসেছে। চলে যেতে চাই পরের পত্রিকা আমার হাতে যেটি রয়েছে সেটি হচ্ছে বণিক বার্তার অন্যতম একটি প্রতিবেদনের শিরোনাম সরকারের কিছু ক্ষেত্রে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিএনপি মহাসচিবের। মির্জা ফখরুলের বক্তব্য 1/11 ইঙ্গিতবাহী, এটা বলেছে হচ্ছে উপদেষ্টা নাহিদ, অর্থাৎ পরস্পর বিরোধী বক্তব্য। আমি চলে যেতে চাই পরবর্তী পত্রিকায় বিজনেস স্ট্যান্ডার্ড। এখানে বলা হচ্ছে embattled Beximco farm $6 4 crore fresh loan to resume operation। চলে যেতে চাই পরবর্তী পত্রিকা আমার হাতে আছে দ্য ডেইলি অবজারভার। এখানে বলা হচ্ছে ইউনূস আর্জ মেটা টু কমব্যাট মিসইনফরমেশন ইন বিডি। আরেকটি পত্রিকা আমার হাতে রয়েছে সেটি হচ্ছে নিউ এজ। এখানে শিরোনাম করা হয়েছে বিডিআর ফ্যামিলিজ রিইউনিট আফটার 16 ইয়ার্স। তো এই ছিল আমার কাছে আজকের পত্রিকার খবরাখবর। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন bbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।